বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমি বললাম, সোনিয়ার মা, আমি তো তোমাকে যতটুকু পাওয়ার পেয়েছি, এখন তোমার কাছে আমার আরেকটা দাবি। তুমি যদি তোমার মেয়ে সোনিয়াকে আমার সাথে একটিবার সুযোগ দাও, তাহলে আমি যে তোমার কাছে 2 লাখ টাকা পাব, সেই টাকা আর দেওয়া লাগবে না। আমি সব টাকা তোমাকে মাফ করে দিব। তারপর সোনিয়ার মা আছিয়া বেগম বলল, জোহানা ভাই, আপনি এসব কি বলছেন? আপনি আমার সাথে যেমন চাই তা করেন, আপনি আমার কাছে টাকা পাবেন বলেই আমি সুযোগ দিই। কিন্তু তাই বলে আমার মেয়ের সাথে আমার মেয়ের দিকে আপনার কিভাবে নজর পড়ল? ও তো আপনার মেয়ের মতো, তারপরেও হালা কিছুতেই মানছিল না। অবশেষে 2 লাখ টাকা শোধ করতে আমি মা হয়ে আমার মেয়ে সোনিয়াকে একবারের জন্য জোহার কাছে পাঠালাম। তারপর জল আমার মেয়ের সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি রাইফেল জোহাল। আমি একজন গ্রাম্য ডাক্তার। আজকাল যে দিন পড়েছে, জিনিসপত্রের যে দাম, ডাক্তারি করে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। তাই ভাবলাম, বহুদিন ধরে ডাক্তারি করছি, এতদিনে আমি যা কামিয়েছে তার কিছু টাকা আমি সঞ্চয় হিসেবে রেখে দিয়েছিলাম। এখন ভাবলাম, যদি ওই সমস্ত টাকা আমি গ্রামের বিধবা মহিলা অথবা বেকার মানুষদের মধ্যে সুদের লেনদেন, তাহলে তারাও চলতে পারবে, আর এদিকে আমিও মোটামুটি স্বাবলম্বী হতে পারব। এই সব চিন্তা করে আমি গ্রামের বিধবা মহিলাদেরকে টার্গেট করে লেনদেন শুরু করি। আমি গ্রামে বাস করতাম, যেহেতু আমার পেশা 2টা, একটা হচ্ছে ডাক্তারি আর একটা হলো সুদের টাকা লেনদেন বা ডাক্তারির পাশাপাশি আমি সুদের ব্যবসাও করি। গ্রামে অনেক লোক আর বিধবা মহিলাদের কাছে শুধু টাকা লেন দেই। এভাবে প্রায় 20 লাখ টাকার মতো আমি গ্রামের মানুষের মধ্যে লোন দিলাম। ডাক্তারির পাশাপাশি আমার সুদের ব্যবসাটা খুব ভালোই চলছিল। কিন্তু বছরখানেক যেতেই আমার কপালে জুটল এক পিছলা মহিলা, মানে পিছলা ক্লায়েন্ট। ঋণ নেওয়ার সময় আমার কাছ থেকে কাকুতিমিনতি করে ঋণ নিয়েছিল। বাদ দেওয়ার সময় কত কাহিনী। মহিলাটির স্বামী মারা গেছে অনেক আগেই। শুনেছি তার মেয়ের যখন বয়স 6 বছর, তখনই ওই মহিলার স্বামী মারা যায়। তারপর ওই সন্তানের কথা চিন্তা করে আর বিয়ে শাদী বসে নাই। এখন তার মেয়ের বয়স 15 থেকে 16। এভাবেই মেয়েকে নিয়ে কষ্ট করে চলছিল তার দিন। বিধবা মহিলাটা দেখতে হেব্বি ছিল, অনেক সুন্দরী এবং লাবণ্যময়। তাকে দেখলেই আমার মতো 55 বছর বয়সের লোকের মাথা নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, তার মেয়ের চেহারাটা একেবারে মাশাল্লাহ। গরিবের ঘরে এত সুন্দর মেয়ে জন্ম নেওয়া, এ যেন গোবরে পদ্মফুল। যাই হোক বন্ধুরা, আমি এই মহিলাকে প্রথমে লাইন দিয়েছিলাম 50,000 টাকা। মহিলাটির নাম ছিল আছিয়া, তার মেয়ের নাম ছিল সোনিয়া। বেচারি স্বামী মারা যাওয়ার পর থেকে খুব কষ্টে দিন কাটতে শুরু করল। মেয়ে বড় হতে শুরু করল। মেয়ের পড়ালেখা আছে, অনেক টাকা পয়সার প্রয়োজন। মেয়েকে বিয়ে দিতে হবে। তাই সে চিন্তা করল, কিছু হাঁস মুরগি লালন পালন করে সে স্বাবলম্বী হবে, কিছু টাকা আয় করবে। সোনিয়ার মারে রকম ভালো উদ্যোগ দেখে আমি খুব খুশি হয়ে থাকে 50,000 টাকা প্রথমে লোন দিলাম। লোন পেয়ে সে আমার টাকাগুলো খুব ভালোভাবে কাজে লাগাল এবং সে সময় মতো ফেরত দিয়ে দিন। আর এদিকে সে যে হাঁস মুরগি ছাগল কিনেছিল, তা দিয়ে যে পরিমাণ ইনকাম হলো, তাতে তার একটা মূলধন বেড়ে গিয়েছিল। এভাবে তার সংসার খুব ভালোই চলছিল। সে তার হাঁস মুরগি গরু ছাগলের খামার আরও বড় করার জন্য সে চিন্তা করল, আমার কাছ থেকে সে 2 লাখ টাকা নেবে। এই চিন্তা ভাবনা করে সে আমার কাছে আসলো। আমি বললাম, সোনিয়ার মা, তোমাকে টাকা দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি সময় মতো ফেরত দিতে পারবে তো? সোনিয়ার মা বলল, জোহানা ভাই, আপনি কোনো চিন্তা কইরেন না, আমি আপনার টাকা সময়মতো পরিশোধ করে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে সোনিয়ার মা, তাহলে তুমি আগামীকালকে এসো। আগামীকালকে আমি তোমাকে 2 লাখ টাকার চেক দিয়ে দেব। তুমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিতে পারবে না,
সোনিয়ার মা আমাকে বলল, ভাইজান আমি এসব ব্যাংক ট্যাঙ্ক বুঝি না। আমি ব্যাংকের ঝামেলায় যেতে চাই না। আপনি আমাকে নগদ টাকা দিয়ে দেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে সোনিয়ার মা, তুমি আগামীকাল এসে নগদ টাকা নিয়ে যেও, ঠিক আছে। তারপর সোনিয়ার মা চলে গেল। পরের দিন সকালে আমার কাছ থেকে 2 লাখ টাকা নেওয়ার জন্য সোনিয়ার মাসল। আমি বললাম, সোনিয়ার মা, টাকাটা কিন্তু অনেক বেশি, আর আমি 1 লাখ টাকার উপরে ঋণ দিলে সাধারণত কাগজপত্র করে দেয়। জানোই তো সোনিয়ার মা, মানুষের হায়াতমতের কথা বলা যায় না, তাই কাগজ করে টাকাটা দেওয়াই উত্তম। তুমি কি আমার সাথে কাজ করে টাকা নিতে ইচ্ছুক? সোনিয়ার মা আমাকে বলল, ঠিক আছে ভাইজান, আমার কাগজ করে টাকা নিতে কেন সমস্যা নেই। সোনিয়ার মা আমাকে বলল, তবে এই কাগজে কি লেখা রয়েছে ভাইজান? আমি বললাম, এই কাজে অন্য কোনো কিছুই লেখা নেই, শুধু লেন নেওয়ার শর্তগুলিই লেখা রয়েছে, সময়মতো পূরণ করতে পারলেই হবে। আমি বললাম, ঠিক আছে জোহানা ভাই, কোথায় সই করতে হবে আমাকে বলুন। তারপর সোনিয়ার মা দলিলে সই করে আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেল। আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে সে 2টি গরু কিনল, কিছু ছাগল এবং হাঁস মুরগি কিনে তার খামার শুরু করল। এইভাবে তার খামার ভালোই চলছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ঘটল এক ভোটদানের দুর্ঘটনা। হঠাৎ একদিন সোনিয়ার মার গোয়ালঘর থেকে 2টি গরু চুরি হয়ে গেল। সোনিয়া আমার মাথায় তো আসমান ভেঙে পড়ল। এখন সে কি করবে? এসব যে তার ঋণের টাকায় কিনা, আমার কাছ থেকে লোন নিয়ে কেনা। সোনিয়ার মা খুব হতাশ হয়ে গেলেন। আর এদিকে আমিও আমার টাকা পাওয়ার জন্য বারবার তাগাদা দিতে শুরু করলাম। সোনিয়ার মা আমাকে বলল, জোহানা ভাই, কয়েকটা দিন অপেক্ষা করেন, আপনার টাকা নিশ্চয়ই দিব, কিন্তু এজন্য আমাকে কিছু সময় দেন। দেখতেই তো পাচ্ছেন আমার কত বড় ক্ষতি হয়ে গেল। সর্বনাশা চোর আমার সবকিছু নিয়ে গেল। এই ক্ষতি কাটিয়ে উঠতে আমার একটু সময়ের প্রয়োজন। আমি বললাম, ঠিক আছে সোনিয়ার মা, আমি তোমাকে 1 মাস সময় দিলাম। 1 মাসের ভিতরে আমার সমস্ত টাকা লাভের আশায় দিয়ে দিতে হবে। কথাটা মনে থাকে যেন। সোনিয়ার মা বলল, ঠিক আছে জোহানা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি 1 মাসের ভিতরে আপনার টাকা ফেরত দেব। তারপর আমি ওই মহিলার কাছ থেকে চলে আসলাম। 1 মাস পর আবার সোনিয়ার মার কাছে আমার পাওনা টাকার জন্য গেলাম। গিয়ে দেখি সোনিয়ার মা পিঠা বানাচ্ছে, পুলি পিঠা। আমি গিয়ে সোনিয়া আমার ঘরে বসলাম। সোনিয়ার মা আমাকে দেখে বলল, আরে জোহানা ভাই কেমন আছেন আপনি? এই নেন পুলি পিঠা খান, অনেক মজা হয়েছে ফুল পিঠাগুলো। তারপর আমি সোনিয়ার মার ঘরে কিছু পুলি পিঠা খেতে খেতে বললাম, সোনিয়ার মা, আজকে তোমাকে আমার টাকা দেওয়ার কথা ছিল, আমার টাকার কি করলাম? সোনিয়ার মা আমাকে বলল, ভাইজান আগে পিঠা খান, তারপর বলছি। আমি খেয়ালিপনার চলে বললাম, সোনিয়ার মাকে বললাম, সোনিয়ার মা পিঠা খাইয়ে কি আমার টাকা শোধ করে দেবে নাকি? সোনিয়ার মা আমাকে বলল, আরে ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, আগে পিঠা খান, তারপর আমি বলছি। পিঠা খাওয়ার পর সোনিয়ার মা আমাকে বলল, জোহানা ভাই, আজকে থাকা তামিল করতে পারি নাই, আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দেন। আমি বললাম, কি বলো? আর কত সময় দেব তোমাকে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আর 1 সপ্তাহ সময় দিলাম, তারপর আমাকে টাকাটা বুঝিয়ে দিতে হবে। কথাটা মনে থাকে যেন। সোনিয়ার মা বলল, আচ্ছা ঠিক আছে জোহানা ভাই, আপনি 1 সপ্তাহ পরে আইসেন। তারপর আমি 1 সপ্তাহ পরে আবার গেলাম। যাওয়ার পর ঠিক একই কথা, যে ভাইজান আজকে টাকাটা মিল করতে পারি নাই। তারপর আমি বললাম, সোনিয়ার মা, আপনি আমার সাথে কি শুরু করছেন? আপনার কাজগুলো আমার কাছে মোটেই ভাল লাগছে না। আপনি আমাকে এভাবে ঘুরে এসেছেন কেন? সোনিয়ার মা আমাকে বলল, ভাইজান সেই সর্বনাশা ছুঁড়ে তো আমার সব কিছু নিয়ে গেছে, আমার কাছে তো এখন কিছু নেই। এখন আমি কিভাবে আপনার টাকা শোধ করব? আপনি চাইলে অন্যভাবে আমার টাকা শোধ করতে পারেন। আমি বললাম, কি বলতে চাচ্ছেন আপনি? তখন সোনিয়ার মা বলল, এই যে আপনি আমার দিকে ভালো করে চেয়ে দেখুন, আমি আপনার জন্য আজকে খুব ভালো করে শিখেছি, চাইলে আপনি আমাকে আপনার মতো করে পেতে পারেন। জোহানা ভাই, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই,
তাই আমার নিজেকে আপনাকে সঁপে দিলাম। সোনিয়ার মার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমার মাথার ভিতর শয়তানি বুদ্ধি কাজ করতে শুরু করল। ভাবলাম সুদের টাকা হয়তো না পাবো, কিন্তু শুধু সুদের টাকার বিনিময়ে আমি সোনিয়ার মার সাথে একটু আনন্দ করতে পারলে ক্ষতি কি? জীবনে অনেক টাকা কামাই করেছি। শনি আমার মতো এরকম একটা সুন্দরী মহিলা আমার কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছে। মনে ভাবলাম, জোহানা, এটা তোর কাছে সুবর্ণ সুযোগ। এই সুযোগ কাজে লাগা। আমি সোনিয়ার মার্চ থেকে এরকম প্রস্তাব পেয়ে মনে মনে খুব খুশি হলাম। তারপর আমি বললাম, সোনিয়ার মা, আমি তোমার প্রস্তাবে রাজি। তারপর সোনিয়ার মা আমাকে বলল, যদি তুমি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে আজকে রাতে আমাদের এখানে চলে আসবে। সকল সুদ একেবারে মিটিয়ে দেব, আর তুমি চাইলে আসলে মিটিয়ে নিতে পারবে। আমি বললাম, আসল কিভাবে মেটাব? তারপর সোনিয়ার মা বলল, তুমি আসলেই বুঝতে পারবে। তারপর সেদিন রাতে বন্ধুরা আমি সোনিয়ার মার কাছে গেলাম। সোনিয়ার মা এত সুন্দর করে সেজেছিল যা বলাই বাহুল্য। মনে হয়েছিল আমার কাছে ইন্ডিয়ান কোনো নায়িকা বা কোনো একটা রূপকথার পরী। তাকে দেখি আমি তা শিখে গেলাম আর বলতে লাগলাম, সোনিয়ার মা, এত রূপ তুমি এতদিন কোথায় রেখেছিলে? কোথায় লুকিয়ে লিখেছিলেন তোমার এত রূপ? আগে জানলে আমি আরও আগেই পাগল হয়ে যেতাম। তারপর আমি সোনিয়ার মার সাথে চলে গেলাম অন্য এক দুনিয়ায়, অন্য এক জগতে। হঠাৎ দরজায় নখ বাজতে শুরু করল। আমি ভাবলাম, এখন কি আসো আবার? মনে মনে খুব ভয় পেয়ে গেলাম। দরজা খুলে দেখি সোনিয়া দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর চেহারা, নবযৌবন প্রাপ্ত একটি মেয়ে। তাকে দেখেও আমার লোভ লেগে যায়। আর সোনিয়া আমার সাথে। যখন আমি অন্য একটি কাজে ব্যস্ত ছিলাম তখন সোনিয়া এসে দেখে ফেলে। আমি আরও ভয় পেয়ে যাই। তারপর ভাবলাম, যেভাবেই হোক সোনিয়াকে আমার করে পেতে হবে। আমাকে একটি বারের জন্য হলেও সোনিয়ার সৌন্দর্য পেতে হবে। তারপর আমি সোনিয়ার মাকে বললাম, সোনিয়ার মা, তুমি যদি একটি কাজ করো তাহলে আমি 2 লাখ টাকা সুদে আসলে তোমাকে ক্ষমা করে দেব। সোনিয়ার মা বলল, জোহানা ভাই, কি কাজ একটু বলেন তো দেখি। তারপর আমি বললাম, সোনিয়ার মা, আমি তো তোমাকে যতটুকু পাওয়ার পেয়েছি। এখন তোমার কাছে আমার আরেকটা দাবি, তুমি যদি তোমার মেয়ে সোনিয়াকে আমার সাথে একটিবার সুযোগ দাও তাহলে আমি যে তোমার কাছে 2 লাখ টাকা পাব সেই টাকা আর দেওয়া লাগবে না। আমি সব টাকা তোমাকে মাফ করে দিব। তারপর সোনিয়া মা আছিয়া বেগম বলল, জোহানা ভাই, আপনি এসব কি বলছেন? আপনি আমার সাথে যেমন চাই তা করেন। আপনি আমার কাছে টাকা পাবেন বলেই আমি সুযোগ দিই, কিন্তু তাই বলে আমার মেয়ের সাথে, আমার মেয়ের দিকে আপনার কিভাবে নজর পড়ল? ও তো আপনার মেয়ের মতো। তারপরেও জোলা কিছুতেই মানছিল না। অবশেষে 2 লাখ টাকা শোধ করতে আমি মা হয়ে আমার মেয়ে সোনিয়াকে একবারের জন্য জোহাল আর কাছে পাঠালাম। তারপর জোহা আমার মেয়েকে তার ইচ্ছা মতো যা করার তাই করল। এই 50 বছর বয়সে পাগলের মতো কতই না ভয়ঙ্কর আচরণ করেছিল আমার মেয়েটার উপর। এই দৃশ্যগুলোর কথা মনে পড়লে বন্ধুরা এখনও চোখে জল চলে আসে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, এই জগৎ সংসারে টাকায় সবকিছুর মূল। টাকার জন্য মানুষ সম্মানিত হয়, আবার এই টাকার জন্য মানুষ দুনিয়ার নিকৃষ্ট হয়ে যায়। নিজের ইজ্জত সম্মান বিক্রি করতেও দ্বিধাবোধ করে না। তাই আমাদের প্রত্যেকটি মানুষেরই উচিত সময়ের কাজ সময় করা, সময় মতো টাকা পয়সা রুজু করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করে রাখা। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।